৩ বছর আগে দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 10,000 মেগাওয়াট ছাড়ায় এখন উৎপাদন পৌঁছেছে 15,000 মেগাওয়াটে। এই সক্ষমতা উদযাপনে কাল হাতিরঝিলে হবে আলোক উৎসব। এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাজ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রোহিঙ্গা সংকটে দায় সন্ত্রাসীদের, স্রোতের মতো শরণার্থী নেবে না বাংলাদেশ, সংসদে প্রধানমন্ত্রী। দেহের ওজনের 10 ভাগের বেশি ভারী স্কুল ব্যাগ বইবে না শিশুরা, আইন করার নির্দেশ হাইকোর্টের। রাজনাটে বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় স্কুল ব্যাগের ওজন। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। মিয়ানমার থেকে স্রোতের মতো রোহিঙ্গা শরণার্থী ঢুকতে দেবে না বাংলাদেশ। সংসদে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা সংকটের জন্য সন্ত্রাসী গোষ্ঠী দায়ী মন্তব্য করে তিনি বলেছেন, এসব সন্ত্রাসী বাংলাদেশের মাটিতে জায়গা পাবে না, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ এরই মধ্যে 5 লাখের বেশি মিয়ানমারের শরণার্থী যাদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা তাদের ভার বহন করছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন। আজকে উনি আবারও বেশ শক্ত একটা অবস্থান নিয়েছেন যে কোনো রকমই ছাড় দেওয়া হবে না তাদেরকে তাদের ভার বহনে। এই বিষয়টা বাংলাদেশের উপরে আন্তর্জাতিক চাপও আছে তাদেরকে রোহিঙ্গাদের। কিন্তু প্রধানমন্ত্রী আজকে সংসদে কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করতে চাই। তিনি বলছেন, আমাদের প্রতিবেশী দেশে একটা ঘটনা ঘটেছে, 9 জন বর্ডার পুলিশকে হত্যা করেছে, আর্মি ট্রাকে হামলা করেছে, তারপর এই ঘটনা অর্থাৎ সেনা অভিযান ঘটেছে। তার ফলে তিনি বলেছেন যে এইরকম সন্ত্রাস যারা করছে তাদেরকে স্রোতের মতো এই দেশে আসতে দেওয়া হবে না, ওই দেশে সন্ত্রাসীদের ভার বাংলাদেশ আর বহন করবে না। এবং তিনি পাশাপাশি এটিও বলে দিয়েছেন যে আমরা যেটুকু করণীয়, আমি তাকে উদ্ধৃত করছি, আমরা যেটুকু করণীয় তা করে যাচ্ছি, মানবতার দিকে আমাদের তাকাতে হচ্ছে। অন্যদিকে প্রতিবেশী দেশে মানে বার্মার কথা তিনি বলছেন যেন কোনো অঘটন না ঘটে, সেজন্য তিনি ব্যবস্থা নিতে বলেছেন। প্রধানমন্ত্রী যদিও বলছেন এতটা সহজ কিন্তু না রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো, বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তটা যেখানে খুবই দুর্গম। আমরা যেটা জানি যে মহু এবং খালেদ, যে রোহিঙ্গা ইস্যুটা কিন্তু নতুন কিছু নয়, এবার হয়তো খুব বেশি করে সামনে আসছে, কিন্তু গত 4 দশক ধরেই কিন্তু রোহিঙ্গাদের আমরা যখন 90s পুশ-ইন পুশ-ব্যাক বলে একটা টার্ম শুনতাম যে রোহিঙ্গাদের নিয়ে করা হতো, তো তারা এই দেশে যদি আমরা আশ্রয় দেই, ভারতের সাথে সীমান্ত ক্ষেত্রে সেটি ভারতীয়রা প্রথম ব্যবহার করা শুরু করেছে। তবে আপনি যেটি বলছেন যে রোহিঙ্গা সমস্যার সমাধান করা এত সহজ নয়, সেটি মেনে নিয়েই বলছি। প্রধানমন্ত্রী সংসদে যে মেসেজটি দিতে চেয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র আসলে তাকে এই ধরনের রোহিঙ্গাদের বা যারা সন্ত্রাসী আছে তাদেরকে আসলে আশ্রয় দেবে না। মানবিক কারণ দেখিয়ে যে চাপটা আসলে বাংলাদেশের উপরে আসছে সেটার ক্ষেত্রে তিনি তার অবস্থান একদম স্পষ্ট করেছেন যে বাংলাদেশ আসলে এই আশ্রয়টা দিচ্ছে না। এটা আসলে পরবর্তী মানে এটার প্রতিক্রিয়া কি হয় সেটি দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি যেটা মানে বলতে চাইছিলাম যে যদিও বাংলাদেশ সরকারও কঠোর অবস্থানে সবকিছু মিলে, কিন্তু আসলেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানোটা সহজ হবে কিনা, বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এত দুর্গম বলা হয় যেখানে একদমই সহজ হবে না। কিন্তু এই বার্তাটির ফলে যেটি হবে যে যারা বাংলাদেশে প্রবেশ করতে চাইছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং নানা রকম ভাবে, তারা হয়তো আরেকবার ভেবে দেখবে যে বাংলাদেশে না গিয়ে তারা অন্য যে সীমানা আছে, যেমন আপনি জানেন মায়ানমারের সঙ্গে চীনের সীমানাও রয়েছে, ভারতের সীমানা রয়েছে, তারা অন্য দিকে যাবেন কিনা সেটি নিশ্চয়ই তারা ভাববে। যাই হোক, নিশ্চয়ই আমরা সামনে দেখব বিষয়টি কিভাবে আসলে পুরো বিষয়টি দেখা হচ্ছে। অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নান সহ 3 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। বাকি 2 জঙ্গি হলেন শরীফ শাহিদুল আলম ও দেলোয়ার ওরফে রিপন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 4 সদস্যের বেঞ্চ তাদের আপিল খারিজ করে এই রায় দিয়েছেন। 2004 সালের 11 মে সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে আনোয়ার চৌধুরী ও সিলেট জেলা প্রশাসক সহ অর্ধশত লোক আহত হন। নিহত হন পুলিশের 2 কর্মকর্তা সহ 3 জন। ওই ঘটনায় মামলায় মুফতি হান্নান সহ 3 জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনাল। ওই রায় হাইকোর্টেও বহাল থাকে। পরে হান্নান সহ 2 আসামি আপিল করে। শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখল আপিল বিভাগ। এই 3 জনের যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে নিম্ন আদালত এবং হাইকোর্ট বিভাগে, সেটাকে বহাল রেখেছেন এবং অপর 2 জন আসামি
মফিজ ওরফে অভি, যিনি মুফতি হান্নানের ভাই, এবং আবু জান্দাল, এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাদের যাবজ্জীবন কারাদণ্ড যেভাবে ছিল সেভাবেই বহাল আছে। মুফতি হান্নানের আইনজীবী জানিয়েছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ আবেদন করা হবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারিখ আছে এবং সেই আদালতে আমার যে 2 আসামি তারা আসবে, তাদের সাথে কথা বলবো। তবে ইতিপূর্বে আমি আলাপ করে যতটুকু আভাস পেয়েছি তারা রিভিউ করবে। রিভিউ আবেদন করা না হলে দণ্ড কার্যকরে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন আসামিরা। এছাড়া রমনা বটমূলে বোমা হামলা মামলায় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারিক আদালত। এটির ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আছে। তার বিরুদ্ধে আরও 13টি মামলার বিচার চলছে। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা নিজের ওজনের 10% বেশি ভারী ব্যাগ বহন করবে না, এমন আদেশ দিয়ে 6 মাসের মধ্যে সরকারকে আইন করতে বলেছে হাইকোর্ট। অন্তর্বর্তী সময়ে শিশু শিক্ষার্থীদের ভারী স্কুল ব্যাগ বহন বন্ধে 30 দিনের মধ্যে পরিপত্র জারি করতে বলেছে আদালত। শিশুর দেহের ওজনের চাইতে স্কুল ব্যাগের ওজনই যেন বেশি। অনেক সময় ব্যাগের ভারে নুয়ে পড়ে খুদে এই শিক্ষার্থীরা। বেশ কয়েকটি মেডিকেল জার্নালের প্রতিবেদনে বলা হচ্ছে, শৈশবে ভারী ব্যাগ বহনের কারণে শিশুর পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ক্ষতি হয়, যা তাদের সুস্থভাবে বেড়ে ওঠা ব্যাহত করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর দেহের ওজনের 10% বেশি ভারী ব্যাগ বহনে নিষেধাজ্ঞা চেয়ে 2014 সালে রিট করেন সুপ্রিম কোর্টের 3 আইনজীবী। ওই রিটের শুনানি শেষে রুল জারি করা হয়। আদালত বলেন, সরকার 2014 সালেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এই আদেশ মানতে পরিপত্র জারি করে, কিন্তু 2 বছর পরও আদেশ পালন হয়নি এবং এ নিয়ে তদারকিও হয়নি, যা দুঃখজনক। গণশিক্ষা সচিব এবং ডাইরেক্টর অফ এডুকেশনকে নির্দেশ দিয়েছেন একটি আইন তৈরি করার জন্য, তাদের ব্যবস্থা নেওয়ার জন্য, এবং এই 6 মাসের মধ্যে যদি কোনো কিছু হয় তার জন্য একটা ইন্ট্রিম অর্ডার দিয়েছেন যে সমস্ত স্কুলকে এই একটা সার্কুলার দিবেন, যে সার্কুলারে বলবেন যে 10%-এর উপরে কোনো বাচ্চা ব্যাগ ক্যারি করতে পারবে না। আদালতের এই আদেশের ফলে শিক্ষার্থীদের শৈশবের শিক্ষা গ্রহণ আরও আনন্দদায়ক হয়ে উঠবে, মনে করছেন অ্যাটর্নি জেনারেল। স্কুলটা হয়ে যাচ্ছে শিশুদের কাছে একটা ভীতিকর স্থান, অথচ এটা হওয়া উচিত আনন্দের জায়গা। আনন্দে তারা স্কুলে যাবে এবং আনন্দের ভিতর থেকে তারা আস্তে আস্তে শিখবে, এবং তাদের কোনো মতেই যাতে মনে না হয় যে তারা কোনো চাপের মাঝে আছে। আদালত আদেশে বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, কিন্তু শৈশবেই ভারী ব্যাগের কারণে শারীরিক অসুস্থতার ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে শিশুরা। যে পরিপত্র সরকার জারি করবে তা না মানলে শাস্তির কথাও থাকতে হবে বলে আদেশে উল্লেখ করেছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ ভবনের মূল নকশা বাস্তবায়ন করতে হলে গণভবন সরাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। লুয়াইকানের নকশা পাকিস্তানের পতাকার আদলে তৈরি দাবি করে তিনি বলেছেন, এটি বাস্তবায়নে জিয়াউর রহমানের সমাধিতে হাত দিলে পরিণতি ভালো হবে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের সিনিয়র নেতাদের পাশাপাশি আলোচনায় অংশ নেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা। সংগ্রাম করেছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে দলটি। বক্তব্যের এক পর্যায়ে লুয়াইকানের নকশা বাস্তবায়ন নিয়ে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দাবি করেন, জিয়াউর রহমানের সমাধি সরানোই সরকারের মূল উদ্দেশ্য। শহীদ জিয়ার মাজার বুলডোজার দিয়ে তুলে দিতে চান, তার আগে গণভবন তুলতে হবে, বলতে হবে বাংলাদেশের মানুষের কাছে যে লুইকানের নকশা আমরা করতে চান, এবং সেটা হচ্ছে আমরা পাকিস্তানের পতাকাকে সেখানে পুনঃস্থাপিত করতে চাই। জিয়াউর রহমানের সমাধি সরানোর ষড়যন্ত্র থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপনারা শেষ সরকার নন, আরেকটি সরকার আসলে আপনাদের আত্মীয় স্বজন যেখানে যেখানে দাফন করা হয়েছে, যদি জনগণ সেই সব কবরের দিকে ধাবিত হয়, তখন আপনারা কি করবেন? নির্বাচন কমিশন গঠন নিয়ে সাড়া দিয়ে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগে কোনো রাজনৈতিক কৌশল থাকবে না বলে আশা করেন বিএনপির সিনিয়র নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার। অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, আর নগরবাসীকে সেবা করার সুযোগ চাচ্ছেন সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখন পোস্টারের নগরী। বন্দরনগরীর অলিগলি ছেয়ে গেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে। সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সকালে আইভী প্রচারে নামেন আদমজী ইপিজেড এলাকায়। সিটি কর্পোরেশনের অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। আমি কিন্তু চেষ্টা করেছি এই বিগত 5 বছরে, অর্থাৎ মেন রোডগুলি করে ফেলা, মেন রোড এবং ড্রেনগুলি প্রত্যেকটা ওয়ার্ডের 70% কাজ শেষ হয়ে গেছে। 60 থেকে 70% কাজ সম্পূর্ণ। এখন এই যে মা বোনদের যে দাবি, গলিগুলি করে দিতে হবে, গলি রাস্তাগুলি তো অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। সাখাওয়াত হোসেন প্রচার চালান পাইকপাড়া ও কালীর বাজার এলাকায়। আইভীর গত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির বেশিরভাগ পূরণ না করার বিষয়টি তুলে ধরে ভোটারদের কাছে তাকে নির্বাচিত করার সুযোগ চান। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে প্রধান ছিল ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে, শীতলক্ষা সেতু, সেটা কি হয়েছে? প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে কোনো ট্যাক্স তারা বাড়াবে না, কিন্তু বর্তমান মেয়র সাহেব গত 12 বছরে প্রায় 1000 গুণের বেশি ট্যাক্স বাড়িয়েছে। নারায়ণগঞ্জে নির্বাচনী পরিবেশ পরিদর্শনে গিয়ে এক নির্বাচন কমিশনার জানান, পরিবেশ ভোটের অনুকূলেই আছে। কমিশনের কাছে কোনো প্রার্থী সেনা মোতায়েনের দাবি করেনি। এখন পর্যন্ত পরিবেশ ভালো এবং ওনারা মনে করছেন বা আমরা সকলে মিলে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সকলের সহযোগিতায় আমরা একটি স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন পাব। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন যে কোনো মূল্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় নগরবাসী। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। খেলাধুলা খবরের জন্য রুবেদ থেকে আপনার কাছে চলে যাচ্ছি। বিপিএল সেকেন্ড কোয়ালিফায়ারটা চলছে। রাজশাহী আমি দেখছি যে 126 রানের চেস করতে নেমে 101 উইকেটে 100 তো 4 ওভার বাকি রয়েছে, 4 ওভারে 26 রান, 3 উইকেটে সরি, তো চলে এসেছে কাছাকাছি চলে এসেছে। আর আরেকটা খবর ছিল আমাদের টাইগার ক্রিকেটের জন্য যে আমরা আরেকজন এক্সপেরিয়েন্স পেসার শফিউল ইসলামকেও হারিয়েছি ইনজুরির কারণে। কামরুল ইসলাম রাব্বি যাচ্ছেন, আমরা জানি যে তার ইংল্যান্ড সিরিজটা ভালো কাটেনি, সেই খবরগুলো জানাবো। তবে তার আগে একটা বিরতি নিচ্ছে আর ফিরে এসে যাবো। রাত 9টায় বাংলাদেশ 9:29 ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সের 126 রানের টার্গেটে ব্যাট করছে রাজশাহী কিংস। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 116 রান। নতুন করে নিজেকে প্রমাণের কিছু নেই বলেছেন টাইগার পেসার রুবেল হোসেন। নিউজিল্যান্ড সিরিজের সামর্থ্যের পুরোটাই দিয়ে ফিরতে চান সেরা ছন্দে। নিউজিল্যান্ডের পক্ষে হলো বাংলাদেশকে এগিয়ে রাখছেন এই পেসার। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না শফিউল ইসলামের, তার জায়গায় কামরুল ইসলাম রাব্বিকে দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকেরা। শৃঙ্খলাজনিত সমস্যা থাকায় আলামিনকে বিবেচনায় আনেনি বিসিবি। মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং এর সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন শফিউল। অন্তত 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিপিএল এ বরিশাল বুলসের হয়ে 8 ম্যাচে কামরুল রাব্বির শিকার 7 উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রাব্বির, 2 টেস্টে 1 উইকেট পেয়েছিলেন তিনি। এর আগে ফিল্ডিং এর চোট পাওয়ায় ছিটকে গেছেন মোহাম্মদ শহীদ, তার জায়গায় ডাক পেয়েছেন রুবেল হোসেন। আমরা রিপোর্টটা পেয়েছি, এখানে ওর হয়তো 3 থেকে 4 বা 5 সপ্তাহ লেগে যেতে পারে। আলামিনের ক্ষেত্রে কি মানে ডিসিপ্লিনারি ইয়াটাই ওর বিরুদ্ধে গেছে? ডিসিপ্লিন আমরা অনেক ক্ষেত্রেই ওর ব্যাপারে একটু নেগেটিভ ওয়েতে গিয়েছি, তো যার কারণে ওকে আমরা আলোচনায় আনি। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। ইউভেন্টাস খেলবে ডিনামো জাগ্রেবের বিপক্ষে। ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটির প্রতিপক্ষ পোর্তো। ম্যাচগুলো শুরু হচ্ছে রাত 2:45-টায়। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মোহা এবং খালেদ। রুবেদ, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুল হক শাকিলের মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যায়নি। তার হার্ট অ্যাটাক হয়েছিল কিনা জানতে নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। এদিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে শেষ শ্রদ্ধা জানানোর পর শাকিলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাহবুবুল হক শাকিলের মৃত্যুর কারণ জানতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে হয় ময়নাতদন্ত। পরে 3 সদস্যের ফরেনসিক বোর্ড জানায় শাকিলের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা এখনো মৃত্যু কারণ সম্বন্ধে কনফার্ম হতে পারি নাই। আমরা তার ময়নাতদন্ত সম্পর্ক করছি, এতটুকু বলতে পারবো যে আমরা তার বডিতে বাহ্যিকভাবে এবং ইন্টারনালি কোনো ইনজুরি পাই নাই। এই জন্য আমরা তার ভিসেরা প্রিজার্ভ করেছি, হার্ট প্রিজার্ভ করেছি, পাশাপাশি ব্লাড এবং ইউরিন প্রিজার্ভ করছি। এই সবগুলো রিপোর্ট যখন আমাদের কাছে আসবে তখন আমরা কনফার্ম করতে পারবো কিভাবে সে মারা গেছে।
ময়নাতদন্ত শেষে জানাজার জন্য মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। এতে অংশ নেন আওয়ামী লীগ সহ বিভিন্ন দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। অত্যন্ত বন্ধু সুলভ আচরণ সকলের সাথে করতেন, সবসময় সদালাপি ছিলেন, হাসি খুশি ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন মাহবুবুল হক শাকিল। আমাদের শিল্পীরা বা কোনো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা কোনো সংকটে পড়েছে, সে কিন্তু সরাসরি সেখানে জেলা প্রশাসক পর্যায়ে যোগাযোগ করে সেটি তাৎক্ষণিক সমাধান করেছে এবং কয়েক ঘন্টার মধ্যে এগুলি করতে পারত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরপর মরদেহ পাঠানো হয় শাকিলের বাড়ি ময়মনসিংহের বাগমারায়। বিকেলে স্থানীয় টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে বাদ মাগরিব তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানার আগে নিচ্ছি একটি বিরতি। বিরতি পর জানিয়ে ফিরছি। পাকিস্তানে 48 আরোহী নিয়ে পিআই এর বিমান বিধ্বস্ত, সবার মৃত্যুর আশঙ্কা। রাত 9:44 আমরা ফিরে এলাম। কমানো হচ্ছে প্যাকেজ ভ্যাটের হার। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে করমুক্ত লেনদেন সীমাও পুনর্নির্ধারণ করা হচ্ছে শিগগিরই। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে বিসিসিআই। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। রাজধানীর পলয়েল সুপারমার্কেট, আমদানি নির্ভর পণ্যের 350-র বেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান আছে এই বিপণী বিতানে। এখানকার বেশিরভাগ ব্যবসায়ী 14,000 টাকা হারে দিয়ে আসছেন প্যাকেজ ভ্যাট। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে নিবন্ধিত 74,000 প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত ভ্যাট দিচ্ছে মাত্র 13.5%। তবে প্যাকেজ ভ্যাটের হার দ্বিগুণ করায় ক্ষুব্ধ ব্যবসায়ী 13%। তবে প্যাকেজ ভ্যাটের হার দ্বিগুণ করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। প্যাকেজটা হইলে বেশি ভালো, আর যদি ইসিআর মেশিন দেয় ওটা তো সমস্যা নাই, তবে ভ্যাটটা সহনশীল হইতে হবে। ক্রেতার পক্ষেও থাকতে হবে, বিক্রেতার পক্ষেও থাকতে হবে। তা আমরাও চাই ওইভাবেই যাতে সরকার একটা রিজনেবলের মধ্যে ভ্যাটটা রাখে, তাইলে আমরাও ভালোভাবে ভ্যাট দিতে পারবো আর সরকারও ভ্যাটটা পাবে। ভ্যাটের হার কমাতে আন্দোলনের পাশাপাশি এনবিআর এর সাথে কয়েক দফা বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। শিগগিরই ইতিবাচক সাড়া মিলবে বলে মনে করছেন তারা। আমরা এগ্রি করি এনবিআর এর সাথে যে ইয়েস, আমরা সবাই আমাদের হিসাব রাখতে সক্ষম হওয়া উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি অনেকে সেই সক্ষমতা নেই। বিশ্লেষকরা বলছেন প্যাকেজ ভ্যাট কোনো স্থায়ী সমাধান নয়। এ খাতে শৃঙ্খলা আনতে দরকার নতুন ভ্যাট আইন বাস্তবায়ন। গভীরভাবে যদি পর্যালোচনা করে দেখেন যে তার আসলে প্রকৃত বিক্রয় কত, তার এডিশন কত, সেই এডিশনের অনুযায়ী যদি ভ্যাট হতো তাহলে তার কত হতো, কিন্তু সেটি বিচার বিশ্লেষণ না করে তারা এইভাবে এটাকে দেখছেন বলেই তাদের কাছে এটা একটা বড় ধরনের চাপ বলে অনুভূত হচ্ছে। ভ্যাট ফাঁকি বন্ধে দেশের সব বিপণী বিতানে আবারও জরিপ চালানোর পরামর্শ দিয়েছেন এনবিআর এর সাবেক এই কর্মকর্তা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল ব্যাগের ওজন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। সালাম বলছেন ব্যাগ বাদ দিয়ে সবাইকে একটা করে ক্যাপ দিলে ভালো হয়। বাবু বলছেন ভারী ব্যাগ বহনের কারণে শিশুর পিঠে মেরুদণ্ডে ব্যথা সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ক্ষতি হয়। রাহাত বলছেন বাহকের চেয়ে ব্যাগের ওজন বেশি, এটা খুবই অমানবিক। শাকিল বলছেন আমি হাইকোর্টের রায়ের সঙ্গে একমত, জরুরিভাবে এর বাস্তবায়ন হোক। রূপম বলছেন শিশুরাই জাতির ভবিষ্যৎ, সুন্দরভাবে তাদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। আমিনুল বলছেন শিশুর দেহের ওজনের চেয়ে স্কুল ব্যাগের ওজনই যেন বেশি, এটা মেধা বিকাশের জন্য ক্ষতিকর। ফারজানা বলছেন অনেক সময় ব্যাগের ভারে নুয়ে পড়ে ক্ষুদে শিক্ষার্থীরা, এ কেমন শিক্ষা ব্যবস্থা বুঝতে পারি না। কামরুল একই সুরেই বলছেন যে ব্যাগের ওজন বহন করতে গিয়ে শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে। স্বাধীন বলছেন শৈশবেই ভারী ব্যাগের কারণে শারীরিক অসুস্থতার ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে শিশুরা। শিপন বলছেন হাইকোর্টের রায়কে স্বাগত, তবে সরকারকে বাস্তবায়ন শিশুদের সুরক্ষায় জনসচেতনতার উদ্যোগ নিতে হবে। খালেদ এবং আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু ব্যাগ নিতাম এবং অনেকগুলো ক্লাসের বই নিতাম আমরা, মনে আছে প্রাইমারি স্কুলে বা মাধ্যমিক স্কুলে। তো এখন যে অবস্থাটা সেটা আসলে আমি অনেক সময় পিছন থেকে দেখি যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে না, একটা ঝোলা সাইজের ব্যাগ নিয়ে তারা কিন্তু আমাদের যেসব দর্শকরা মতামত দিয়েছেন তারা সরকারকে বলেছেন এটা বাস্তবায়ন করার জন্য হাইকোর্টের এই নির্দেশকে তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু আমি এটা বুঝতেই পারি না যে ব্যাগ নিতে বলে মানে বইটা ভরে দিতে বলে হচ্ছে শিক্ষকেরা, প্রিয় অভিভাবকরা সেই ব্যাগ ভরে দেন, মানে কেন? মানে এটা না বললে কি হবে? মানে ওই বাচ্চাটার কি ফাঁসি হবে? ওই বাচ্চাটার কি জেল হবে? ক্লাসে যখন শিক্ষক পড়াবেন সামনে বই থাকাটা খুবই জরুরি। কি কারণে
জাস্ট ফলো করার জন্য, সেক্ষেত্রে অনেক স্কুলে আমরা জানি যে স্কুলে বই ক্লাসে বই থাকাটা জরুরি শিক্ষক ফলো করার জন্য, এবং শিক্ষকরা সেজন্য ক্লাসে 6টা বই, 6টা খাতা, 6টা হোমওয়ার্কের, এবং শিক্ষকদের মানে এইটা যদি আইন হয়, হাইকোর্ট যদি মনে করে যে এইটা আসলে অমানবিক কাজ করা হচ্ছে, তাহলে শিক্ষকদের শাস্তি হওয়া উচিত, অভিভাবকদের শাস্তি দেওয়া উচিত, যারা হচ্ছে ওই ব্যাগ ভরে নিয়ে যেতে বলে বাচ্চাদের। এটা আইন করে কোনো কিছু হবে না। আপনি একটা বলছিলেন 6টা ক্লাসের 6টা খাতা, 6টা হোমওয়ার্ক, একটা ডায়েরি, পানির বোতল, টিফিন, কম্পাস এবং ব্যাগ, 10 কেজি মোটামুটি। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন 15,000 মেগাওয়াট। এই সক্ষমতা উদযাপনে কাল হাতিরঝিলে হবে আলোক উৎসব। আগামী 2 বছরের মধ্যে সব উপজেলা সদরের শতভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতায় আনার আশা করছে সরকার। 3 বছর আগে দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 10,000 মেগাওয়াট ছাড়ায়। সেই অর্জনকে স্মরণীয় করতেছিল আলোক উৎসব। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 15,000 মেগাওয়াটের মাইল ফলকে উন্নীত হওয়ায় আবারও আলোক উৎসবে ভাসবে রাজধানী। জাতীয় বিদ্যুৎ সপ্তাহের দ্বিতীয় দিনে হাতিরঝিলে এই আয়োজন করা হচ্ছে। সরকারও ছিল জেনারেশন, প্রাইভেটও ইনভেস্টমেন্ট করছে, নাহলে তো আমরা এই জায়গায় অ্যাচিভ করতে পারতাম না। ট্রান্সমিশনও তাই। সরকারকে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে একটা রেগুলেটর ফাংশনের জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। সো এটা বেটার আগামী দিনে ম্যানেজ করা। উৎপাদন সক্ষমতা 15,000 মেগাওয়াট হলেও এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন 9,036 মেগাওয়াট। দেশে এখন বিদ্যুতের মোট গ্রাহক 2,22,00,000। সেই হিসেবে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 407 কিলোওয়াট। সরকারি হিসেবে দেশের 76% জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। 2021, 22, 23, 24 এই সময়ের মধ্যে বেজ লোড হবে হয়তো 10,000 মেগাওয়াট। যদি এটা 24,000 হয়, ধরে নিতেছি 10,000 মেগাওয়াট আমাদের একটা বেজ লোড থাকা উচিত। বেজ লোডটা আমরা চাচ্ছি যেন কম কস্টে থাকে, কস্ট অফ জেনারেশন কস্টটা যেন কম থাকে, এবং এই বেজ লোডটা যেন নিরবিচ্ছিন্ন হয়। 2018 সালের মধ্যে সব উপজেলাকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনার আশা করছে সরকার। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান 48 আরোহী নিয়ে খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। চিত্রল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী। রাত 9টায় বাংলাদেশ আয়োজনে আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব পাকিস্তানের ইসলামাবাদের ডক শোর কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানে শুভরাত্রি।